দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বলেছিলেন যে কোনো জ্বালানি সংকট নেই, কিন্তু মাননীয় স্পিকার আমরা দেখতে পাচ্ছি গ্রাজুয়ালি পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আজকে সিলেটের পাম্প বন্ধ হয়ে গিয়েছে। এদিকে আজকে সংসদ একাই হাসনাত আব্দুল্লাহ তুলপার করে ফেলেছে। সারা দেশের তেলের সংকট নিয়ে সরাসরি স্পিকারকে হুঁশিয়ারি দেয়, অনেক এমপিদের হুঁশিয়ারি দেয়। এই নিয়ে সংসদে আজকে নতুন ঝামেলা হয়েছে। মাননীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, ওনার যে প্রশ্নটি ছিল মন্ত্রী বরাবর মন্ত্রী উত্তর দিবেন, কিন্তু উনি বলেছেন মন্ত্রীরা পাশ কাটিয়ে যাচ্ছেন। সুতরাং এই বক্তব্যটি নিয়ে এক্সপাস করবেন আপনি। মাননীয় স্পিকার, আমি কার্যপ্রণালী বিধির 163 প্রিয় মন্ত্রী জ্বালানি খনিজ এবং বিদ্যুৎ মন্ত্রী ওনার দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, আমরা প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে, কিন্তু ইরান ঘটনার পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে। বিক্রি বেড়ে যাওয়ার ফলে যে পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম একদিন দেড় দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। সেই জন্য আমরা দেখছি যে রাস্তাতে লাইনের গাড়ির দীর্ঘ সারি, এবং আমরা বারবার করে দেখতে পাচ্ছি যে সবাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না। সারা দেশের তেল সংকট নিয়ে আজকে একাই হাসনাত আব্দুল্লাহ সংসদ অধিবেশন গরম করে ফেলেছেন। সংসদে 2 মিনিট বক্তব্য দিয়ে সকল এমপিদের কাঁপুনি শুরু করে ফেলেন। দর্শক শ্রোতা, হাসনাত আব্দুল্লাহ প্রত্যেকটা অধিবেশনে এক একটি বক্তব্য দেয় এবং তার বক্তব্য দেখে অনেক এমপিরা অবাক হয়ে যায় এবং অনেক রহস্য সারা দেশের মধ্যে ছড়িয়ে পড়ে। দর্শক শ্রোতা, আজকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে জ্বালানি মন্ত্রী তারাও কিন্তু তার পাল্টা জবাব দেয়, এমনকি স্পিকার রেগে গিয়ে কঠিন একটি সিদ্ধান্ত নেয়। সংসদে যে বিভিন্ন ঘটনা ঘটতেছে সবকিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকটি কন্টিনিউ করবেন। আবুল হাসান আব্দুল্লাহ, কুমিল্লা 4। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সংসদে গত 2 দিন আগে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেছিলেন যে কোনো জ্বালানি সংকট নেই, এবং সবাই যারা তেল সংগ্রহ করতে যাচ্ছে তারা যথাযথভাবে তাদের সেবাটি তারা সেবা স্থান থেকে পাচ্ছে। কিন্তু মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি গ্রাজুয়ালি পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আজকে সিলেটের পাম্প বন্ধ হয়ে গিয়েছে। আমরা দেখছি যে রাস্তাতে লাইনের গাড়ির দীর্ঘ সারি, এবং আমরা বারবার করে দেখতে পাচ্ছি যে সবাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না। এবং কিন্তু দুঃখজনক বিষয়, সরকার এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে, এবং মন্ত্রী এই প্রবলেমটি অ্যাকনোলেজ করার পরিবর্তে মন্ত্রী আগের মতো আমরা যেভাবে অ্যাভয়েড অফ প্রবলেম মাননীয় সদস্য প্রবলেম যেভাবে আমরা অ্যাভয়েড করে যেতাম, মন্ত্রীদের মধ্যে এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে যে তারা প্রবলেম অ্যাভয়েড করছে। আমার মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, উনি কি দেখতে পাচ্ছেন না যে গাড়ির দীর্ঘ সারি এবং গ্রাজুয়ালি যে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে? সেই জায়গাতে উনি কবে নাগাদ এই সমস্যাগুলোর যথাযথভাবে উনি সমাধান দিবে এবং উনি প্রবলেমটি অ্যাকনোলেজ করবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। স্পিকার, আমরা প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে, কিন্তু ইরান ঘটনার পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে। বিক্রি বেড়ে যাওয়ার ফলে যে পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম একদিন দেড় দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। সেই জন্য আপনার মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায় কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না, এটা ঠিক না। পেট্রোল প্রতিদিন সাপ্লাই করা হয়। মাননীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, ওনার যে প্রশ্নটি ছিল মন্ত্রী বরাবর মন্ত্রী উত্তর দিবেন, কিন্তু উনি বলেছেন মন্ত্রীরা পাশ কাটিয়ে যাচ্ছেন। সুতরাং এই বক্তব্যটি নিয়ে এক্সপাস করবেন আপনি। মাননীয় স্পিকার, আমি কার্যপ্রণালী বিধির 163 বিরোধী দলের নেতা বসুন, ওনার পরে আপনাকে দেব। জি, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি
একটি সম্পূরক প্রশ্ন করতে গিয়ে মাননীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মাননীয় মন্ত্রী জ্বালানি খনিজ এবং বিদ্যুৎ মন্ত্রী ওনার দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে মন্ত্রীরা প্রশ্ন উত্তর দিতে গিয়ে পাশ কাটিয়ে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, আমি এই বক্তব্যটি মহান সংসদে উত্থাপন করছি। ওনার যে প্রশ্নটি ছিল মন্ত্রী বরাবর মন্ত্রী উত্তর দিবেন, কিন্তু উনি বলেছেন মন্ত্রীরা পাশ কাটিয়ে যাচ্ছেন। সুতরাং এই বক্তব্যটি নিয়ে এক্সপান্স করবেন আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, তিনি যদি ইন জেনারেল মন্ত্রীদের সম্পর্কে বলে থাকেন তাহলে মন্ত্রীরা রাটা বাদ যাবে, আর যদি পার্টিকুলার মন্ত্রী সম্পর্কে বলে থাকেন সেটা থাকবে। রাজনীতির মাঠে সবচেয়ে বড় বেইমানির চিত্রটা বোধহয় এমনই হয়। নির্বাচনের আগে জাতির সামনে দেয়া নিজেদের ঐতিহাসিক ৩১ দফার একেবারে প্রথম দফাটায় এবার অবলীলায় লঙ্ঘন করতে যাচ্ছে ক্ষমতাসীন বিএনপি সরকার। আর জনরায়ের সাথে সরকারের এই চরম বিশ্বাসঘাতকতার কড়া জবাব দিতেই এবার চূড়ান্ত লড়াইয়ের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের মিত্র জোটগুলো। সরকারের সব টাল বাহানা আর আইনি মারপ্যাচের জবাব দিতেই আজ থেকেই সরাসরি রাজপথে নামছে বিরোধী দল। তবে সরকারের জন্য সবচেয়ে বড় এবং ভয়াবহ অশনি সংকেত হল জুলাই সনদ এবং গণভোটের এই দাবি অবিলম্বে আদায় না হলে পতিত স্বৈরাচারের আমলের মতো এবারও দেশে আসতে পারে চরম ধ্বংসাত্মক রেমিটেন্স শাটডাউনের মতো কঠোর ঘোষণা। নিজেদের পাতা ফাঁদে আটকে গিয়ে বিএনপি কি এবার খাদের কিনারায়? রাজপথে জামায়াতের এই বিধ্বংসী রূপ কি নতুন সরকারের পতন ডেকে আনবে? চলুন জেনে নিই দেশের রাজনীতির এই মুহূর্তের সবচেয়ে চাঞ্চল্যকর এবং উত্তপ্ত খবরগুলোর বিস্তারিত। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ যেন পরিণত হয়েছে এক চরম রাজনৈতিক সংঘাত এবং টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে। সদ্য গঠিত বিএনপি সরকারের জন্য এবার সবচেয়ে বড় অশনি সংকেতটি বেজে উঠল খোদ সংসদের ভেতর থেকেই। কারণ যে নজিরবিহীন গণ অভ্যুত্থান এবং জুলাই সনদের উপর ভিত্তি করে নতুন এই বাংলাদেশের স্বপ্ন রচিত হয়েছিল, আজ সেই সনদের বাস্তবায়ন এবং গণভোটের ঐতিহাসিক রায় নিয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে তৈরি হয়েছে এক দুস্তর ব্যবধান। আর এই ব্যবধানের চূড়ান্ত পরিণতি হিসেবে গত বুধবার 1 এপ্রিল বিকেল 5:30টার দিকে সংসদ থেকে আনুষ্ঠানিকভাবে ওয়াকআউট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সংসদের ষষ্ঠ দিনে এসে বিরোধী দলের এই ওয়াকআউট আগামী দিনের রাজনীতিতে এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ঘটনার সূত্রপাত হয় সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাবকে কেন্দ্র করে। গত 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর থেকেই পরিবেশ ছিল থমথমে। প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে বেরিয়ে গিয়েছিল বিরোধী দলীয় সদস্যরা, কিন্তু গতকাল সংসদে যা ঘটল তা ছিল সম্পূর্ণ ভিন্ন এবং নীতিগত এক বড় সংঘাত। জানা যায়, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের প্রশ্নে সংসদে দীর্ঘক্ষণ আলোচনা চললেও সরকার এবং বিরোধী দলের মধ্যে বিষয়টি কোনোভাবেই নিষ্পত্তি হয়নি। এর মূল কারণ হল সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রস্তাব দিয়েছিলেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে এবং সেই কমিটির মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। কিন্তু বিরোধী দল অত্যন্ত কড়া ভাষায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তাদের দাবি, এটি কেবল কালক্ষেপণ এবং জনরায়ের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। বিরোধী দল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে সদ্য সমাপ্ত গণভোটে দেশের 70% মানুষ কেবল সংবিধান সংশোধনের জন্য রায় দেয়নি, বরং তারা রায় দিয়েছিল সংবিধানের আমূল সংস্কারের পক্ষে। জুলাই সনদের অঙ্গীকার অনুযায়ী এই সংস্কার হতে হবে দ্রুত এবং কার্যকর। কিন্তু বিএনপি সরকার এখন আইনি জটিলতার দোহাই দিয়ে সেই আমূল পরিবর্তন থেকে সরে আসতে চাইছে। জামায়াতের নেতাদের মতে বিএনপি তাদের পুরনো চারিত্রিক বৈশিষ্ট্যে ফিরে যাচ্ছে এবং ক্ষমতার মোহে অন্ধ হয়ে জনগণের আকাঙ্ক্ষাকে পদদলিত করছে। অধিবেশন থেকে ওয়াকআউট করার পর গত সন্ধ্যায় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে বর্তমান সদস্যদের প্রধান বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সরকারের এই টালবাহানার বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে বলেন, এর আগে বাংলাদেশে 3টি গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং কোনো গণভোটেই এভাবে ফলাফলবিহীনভাবে শেষ হয়ে যায়নি। জিয়াউর রহমান সহ 3টি গণভোটেই জনগণ যে রায় দিয়েছিল রাষ্ট্র তা মেনে নিয়েছে। কিন্তু এই প্রথম একটি গণভোট যেটাতে নির্বাচনের আগে সরকারি দল ও বিরোধী দল সবাই একমত ছিল, সবাই যার পক্ষে জনগণের কাছে ভোট চেয়েছে, আজ ক্ষমতায় গিয়ে সেই রায়কে সরকার অগ্রাহ্য ও অমান্য করছে। এটিকে সুকৌশলে শেষ করে দেওয়া হচ্ছে। জামায়াত আমিরের মতে কার্যত জনগণের চূড়ান্ত অভিপ্রায়কে লঙ্ঘন করা হচ্ছে। তিনি আরও বলেন, তারা সরকারের এই টালবাহানা কোনোভাবেই মেনে নেবেন না। কেবল জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান জানাতেই তারা সংসদ থেকে ওয়াকআউট করতে বাধ্য হয়েছেন। জাস্ট বোতলটা পরিবর্তন করে ম্যাটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসাবে এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। মাননীয় বিরোধী দলীয় নেতা দুইটা
অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে মিথ্যা। মাননীয় সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কালকে চলে যাওয়ার পরে আমাকে ভালোবেসে একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি একটি অসত্য কথা এখানে বলে গেছি। আমি এটা জানতে পারলাম। তো আসলে আল্লাহ তাআলা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতলটা পরিবর্তন করে মেটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসাবে এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এই জন্য শুধু তাকে ধন্যবাদ জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি মাননীয় স্পিকার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি পয়েন্ট অফ অর্ডারে নিশ্চয়ই এই বক্তব্য রেখেছেন। পয়েন্ট অফ অর্ডার চলমান বিষয়ের উপরে, এটা তো গতকালকের বিষয়, গতকালকেই শেষ হয়ে গিয়েছে, সুতরাং এটা এখন আর নতুন করে তোলার কোনো প্রয়োজন নেই। মাননীয় মন্ত্রী উত্তর দেওয়ার প্রয়োজন নাই। উনি যদি হাউসে থেকে বলতেন তাহলে নিশ্চয়ই আপনাকে রাইট অফ রিপ্লাই দিতাম। আপনি তারপর কিছু বলতে চান? শোনা যাচ্ছে না তো, মাইক অন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে মাননীয় বিরোধী দলীয় নেতা দুইটা অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে মিথ্যা। এটা অসত্য বললে আমি আপত্তি করতাম না। এই যে আমি কালকে মিথ্যা বলেছি বয়ান, তো এইটা মিথ্যা শব্দটা অসংসদীয় হিসেবে এটা এক্সপান্স করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে, ওনার কালকের বক্তব্যের প্রেক্ষিতে আমি বলেছিলাম মাননীয় বিরোধী দলীয় নেতা এখানে একটা অসত্য বক্তব্য উত্থাপন করেছেন। সেটা ছিল যেখানে রুল 62 অনুসারে আপনি তারপরে একজন বেসরকারি সদস্যের উত্থাপিত মুলতাবি প্রস্তাব গ্রহণ করেছেন, ওনারা ওয়াক আউট করার আরো অনেক পরে, তাহলে সেটা পার্লামেন্টে উত্থাপিত বা পড়িত হইল কিভাবে? সুতরাং আমি বলেছি সেই বক্তব্যটা অসত্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, এখন মাননীয় বিরোধী দলের নেতা এটা নিয়ে আরো বলবেন, বলেন। বিভ্রান্তিটা এখানে মাননীয় স্পিকার, একই বিষয়ে একই প্রস্তাব একজন স্বতন্ত্র সংসদ সদস্য এনেছিলেন। সেই প্রস্তাবটি ভিন্ন নামে গতকাল এসেছে, শুধু নাম বদল হয়েছে, প্রস্তাব ঠিক আছে। ইতিহাসের অসম্ভব মঞ্জিলে পদার্পণ করছে জামাত। আপনারা শুনলে খুশি হবেন, এবং যারা বুঝে জামাত শিবিরে তাদের মধ্যে খুশির বন্যা। বিএনপির ঘোষণায় জামাত খুশি। হ্যাঁ, বিএনপি জুলাই সনদ নিয়ে জাতির সাথে প্রতারণা করছে, গণভোটের সাথে গাদ্দারি করছে, অনেক কিছুই আছে, দ্যাটস ডিফারেন্ট। বাট কিছু ভালো দিক তো আছে, সেই ভালো দিকগুলো জামাতের সাথে মিলে যাচ্ছে। এখন পর্যন্ত জামাতের ইন্টারেস্ট বিএনপির ইন্টারেস্ট প্রায় সেম। জামাত প্রতিশোধ করার কোনো দল নয়, প্রতিশোধ নেওয়া জামাতের পক্ষে সম্ভব নয়, এবং প্রতিশোধের রাজনীতি জামাত করে না। এবং এটা একটা জামাতের ঘাটতি। রাজনীতি করতে হলে আপনাকে সিভিল সোসাইটি প্রতিষ্ঠিত করতে হবে, আপনাকে যুব উইং লাগবে যার মাধ্যমে আপনি পাওয়ার পলিটিক্স করবেন। এগুলো জামাতের মধ্যে নাই, বরং জামাত ধর্ম চর্চা করে, আর ধর্ম মানুষকে বিনয়ী করে, উদার করে, নরম করে। তো জামাত বিনয়ী, নরম, উদার, যার ফলে বাংলাদেশের রাজনীতিতে পুরোপুরি ফিট নয়। আর ফিট নয় বলে আমরা দেখেছি যে জনগণ ভোট দিয়েছে জামাতকে, ক্ষমতায় এসেছে বিএনপি, আর জামাত সেই ভোট রক্ষা করতে পারলো না। আসলে ধর্মভিত্তিক রাজনীতির সফলতা এর চাইতে বেশি কঠিন। তবে আশা করি তারপরও জামাত অদূর ভবিষ্যতে ক্ষমতায় আসবে। জামাত ধর্মচর্চা করে বলে তারা প্রতিশোধ নিতে পারে না। দেখেন, একটা সহজ হিসাব মিলান। গত 15 বছরে জামাতের উপর যে ভয়ানক নির্যাতন হয়েছে, জামাত নেতাদের যে ফাঁসি দিয়েছে, ছোট্ট ছোট বাচ্চা শিবিরের ছেলেদের গুলি করে হত্যা করেছে, তাদের চোখ উপড়ে ফেলেছে, তাদের পুলিশের গাড়ির চাকার নিচে ফেলে পিষ্ট করেছে, গুলি তাদের পায়ে ঠেকিয়ে গুলি করেছে, পেটে ঠেকিয়ে গুলি করেছে, বুকে গুলি করেছে। কি বিভৎসতা, কত গুম! এটা আধুনিক যুগে এরকম কোনো অমানবিকতা হতে পারে না। তো দর্শক, জামাত চাইলে, এবং জামাতের জেল খাটে নাই এমন কোনো লোক নাই, একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী। জামাত চাইলে, এবং জামাতের যারা মিছিল করতো, আল্লামা সাঈদীর রায় সব বিভিন্ন জায়গায়, একদম ইউনিয়ন পর্যায়ে জামাতের শিবিরের লোকজনেরও অনেকের গায়ে হাত দিয়েছে আওয়ামী লীগ। তো তখন শিবিরের থানা সভাপতিরা অনেকে লিখে রাখতেন যে একদিনের প্রতিশোধ নিব। কিন্তু সেই 5 আগস্ট কিন্তু সেই সুযোগ ছিল, 5 আগস্ট, 6 আগস্ট, 8 আগস্ট, এমনকি 5 আগস্টের পর পুরো 1 বছর জামাত চাইলে আওয়ামী লীগের যারা যারা জামাতের উপর নির্যাতন করেছে তাদের প্রত্যেককে ধরে কড়ায় গন্ডায় হিসাব মেটাতে পারত। কিন্তু আমির জামাত 5 আগস্টের আগেই আওয়ামী লীগ আমলেই বলে দিয়েছেন যে আমরা ক্ষমা করে দিয়েছি, আমরা কোনো প্রতিশোধ দিব না। কারণ ধর্ম মানুষকে এটাই শিখায়
তো যেহেতু জামাত ধর্ম দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।